সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ অমর 21শে ফেব্রুয়ারি, মহান ভাষা দিবস। সবাইকে মহান ভাষা দিবস এবং সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, এবং সেই সাথে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, কারণ তাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন। কিডনি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অনেক সময় দেখা যায় কি যে আমাদের মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, বা আমাদের চোখ ব্যথা করছে, তো আমরা চিন্তা করি যে প্রেশার বেড়ে গেল কিনা। খুব দ্রুততার সাথে আমরা একটা প্রেশার মেশিন নিয়ে আমরা কিন্তু প্রেশারটা মেপে ফেলি, এবং অনেক সময় দেখতেও পাই যে অনেক বেশি মাত্রায় প্রেশার বেড়ে গিয়েছে, এবং আমরা একটা মেজারমেন্ট করে ফেলি যে হয়তো আমার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, হাইপারটেনশন হয়েছে, বা আমার হার্টের কোনো সমস্যা আছে। কিন্তু যখনই আমরা কিডনির কথাতে আসি, আমাদের দেখা যায় যে আমরা খুব একটা সময় জুড়ে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা না করি, তাহলে কিন্তু বের হয়ে আসে না যে আসলে কি সমস্যা হয়েছে, বা কিডনির কোনো সমস্যা আছে কিনা, বা কিডনির হেলথটা ঠিক আছে কিনা। সেটার জন্য কিন্তু আমরা বাড়িতে আসলে কোনো ধরনের মেজারমেন্ট তেমন নিতে পারি না। তো এই জায়গা থেকে আমরা আসলে কতটুকু সচেতন হয়েছি, আমরা কি আসলে কিডনি ভালো আছে কিনা পরীক্ষা করার জন্য কখনো ডক্টরের কাছে যাই কিনা, বা কোনো একটা সুস্থ মানুষ কি কখনো কিডনি দেখানোর জন্য ডক্টরের কাছে যায় কিনা। আমার কাছে মনে হয় যে আমরা যতক্ষণ না পর্যন্ত অসুস্থ হই বা কিডনির মাধ্যম দিয়ে অন্য কোনো সমস্যা আমরা ভুগি, তার আগ পর্যন্ত আমরা আসলে সচেতনতাটা সেভাবে বাড়াতে পারিনি। তো আজকে আমাদের আয়োজনে আমরা রেখেছি যে যাদের ডায়াবেটিস আছে, বা যাদের হাইপারটেনশন আছে, অথবা যারা সুস্থ আছেন, মনে করছেন সুস্থ আছেন, তাদের কিডনিটা ঠিক আছে কিনা, বা আসলে কখন আমাদের পরীক্ষা নিরীক্ষা করা উচিত, বা ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত, বা আসলে ডক্টরের কাছে গেলে তার কথা কতটুকু আমরা ফলো করি, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আরেকটু সচেতন হই, আমাদের মনে হয় আমাদের কিডনি স্বাস্থ্যকে আমরা অনেকটাই ভালো রাখতে পারবো। আজকে আমরা নানা ধরনের ডিজিজের সাথে আপনার কিডনির স্বাস্থ্যটা ভালো আছে কিনা সেটা কিভাবে জানবো, সেটার জন্য আমাদের আজকের বিষয়টিকে আমরা রেখেছি কিডনিজনিত রোগ ব্যাধি, তার প্রতিরোধ চিকিৎসা। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন অত্যন্ত প্রথিতযশা এবং স্বনামধন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, সাবেক প্রভিসি এবং চেয়ারম্যান, কিডনি বিভাগ, বিএসএমএমইউ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে কিডনি জনিত বা যে কোনো ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, বা ক্রিয়েটিনিন বেড়ে গেছে বা কমছে না, বা ডায়াবেটিস হয়েছে, কিডনির সমস্যা কবে হতে পারে, বা আমরা কখন পরীক্ষা করব, সব কিছু নিয়েই কিন্তু সরাসরি ফোন করে কথা বলতে পারবেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডক্টরের সাথে। আমাদের স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে প্রোগ্রামটি দেখতে আপনারা লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এসে জয়েন করার জন্য। স্যার, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আজকের যে বিশেষ দিন, আজকে আপনি জানেন যে মহান শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি ভাষা আন্দোলনের মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সকল ভাষা সৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যে কিডনি জনিত রোগ ব্যাধি, তার প্রতিরোধ এবং চিকিৎসা। সেই প্রতিরোধ চিকিৎসা বিষয়গুলোতে আমরা একটু পরের দিকে যাব। অনেক সময় দেখা হয় কি যে একটা রোগী হয়তো বা হাইপারটেনশন হয়েছে, বা প্রেশার বেড়ে গেছে, অথবা তার ডায়াবেটিস হয়েছে, সে কোনোভাবে ডায়াগনোসিস করেছে, কিন্তু কিডনির যে বিষয়টিতে দেখা যায় যে লম্বা সময় ধরে সে হয়তো বা সাফার করছে, কিন্তু সেটা আসলে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাতে উঠে আসে না। তো এই যে দেখা যায় বিদেশে যাচ্ছে, তখন তার একটা হেলথ চেক আপ দরকার, বা কোনো একটা কারণে কোনো একটা অফিসের ইন্টারভিউতে তার একটা হেলথ চেক আপ দরকার। এই সময়গুলো যখন আসে, তখন দেখা যায় একটা সুস্থ রোগীকেও কিন্তু আমরা তখন ডায়াগনোসিস করি যে তার এই প্রবলেমগুলো। তো এখানে থেকে যদি বলেন যে এই যে সাইলেন্ট কিলার হয়ে আছে, এখানে আমাদের আসলে কি করা উচিত, এবং আমরা আসলে কিভাবে আগালে এই বিষয়টাকে আমরা আগে থেকেই আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত প্রাসঙ্গিক একটি ইস্যু আপনি তুলে এনেছেন। সেটা আমরাও এটা প্রায় বলে থাকি যে কিডনি রোগ একটি নীরব ঘাতক, সাইলেন্ট কিলার বলছেন যেটা আপনি, সেটাই। এবং দেখা যায় যে কিডনির ফাংশন 50% পর্যন্ত নষ্ট হওয়ার আগে ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো বাড়ে না। 70% পর্যন্ত নষ্ট না হওয়া পর্যন্ত অনেক সময় কোনো উপসর্গ পাওয়া যায় না। কখনো কখনো উপসর্গ পাওয়া যায়, কখনো কখনো যেটিকে আপনি বলছিলেন যে একটা মেডিকেল চেক আপ করতে গিয়ে, বিদেশ যেতে গিয়ে, জীবন বীমা করতে গিয়ে, অনেক সময় চেক আপ করতে গিয়ে ধরা পড়ে। তো এই বিষয়টি যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে কিন্তু অনেক আর্লি স্টেজে আমরা কিডনি রোগ শনাক্ত করতে পারি। এবং আর্লি স্টেজে শনাক্ত করার বিউটি হচ্ছে, এটাকে আপনি অনেকখানি
সংযত করতে পারেন, প্রতিরোধ করতে পারেন এবং এটার চূড়ান্ত পরিণতির দিকে যাওয়াটাকে আপনি দীর্ঘায়িত করতে পারেন অন্তত। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে উচ্চ ঝুঁকিতে কারা আছে, তাদেরকে যদি আমরা একটা নজরদারির মধ্যে রাখি, হাই রিস্কে যাদের রিস্কটা অনেক বেশি, রাইট, হাই রিস্ক গ্রুপ, যেমন যাদের বংশগত কিডনি রোগ আছে, যাদের বয়স 40-এর বেশি, যারা ডায়াবেটিসে ভুগছে, উচ্চ রক্তচাপে ভুগছে, যাদের কখনো নেফ্রাইটিস হয়েছিল, এখন হয়তো পরে সেটা হয়তো ভালো হয়েছিল, আবার এটার একটা ক্রনিক পর্যায়ে আসতে পারে, তারপরে যাদের পাথরজনিত কিডনি রোগ হয়েছিল, যারা মেদবহুল অর্থাৎ যারা ওভারওয়েট, ধূমপায়ী, যারা অনেক দিন ধরে ব্যথানাশক ওষুধ খাচ্ছে, এই ধরনের একটা জনগোষ্ঠী, তারা কিন্তু উচ্চ ঝুঁকিতে। এদেরকে যদি আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু তাদের কিডনি রোগ অনেক আর্লি স্টেজে ধরা পড়ে। এছাড়া জেনারেলি আপনার মেডিকেল চেক আপ বছরে একবার করা বা 40 ঊর্ধ্ব ব্যক্তিদের হেলথ চেক আপ করা, এগুলো তো প্রাসঙ্গিক। তো এদেরকে যদি আমরা প্রস্রাবে তার অ্যালবুমিন যাচ্ছে কিনা একটা স্ট্রিপ দিয়ে এটা দেখা যায়, খরচও বেশি পড়ে না। রক্তের ক্রিয়েটিনিন মাপার জন্য যদি ল্যাবরেটরির আমরা সাহায্য নিই, সেটা দেখলে আমরা বুঝতে পারি। কখনো কখনো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও কিছু কিছু কিডনি রোগ, যেমন পলিসিস্টিক কিডনিতে অনেক সিস্ট হয়, জায়গায় জায়গায় পানি জমে যায়, বংশগত একটা কিডনি রোগ আছে এরকম। এছাড়া এমনিও সিস্ট হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো যদি আমরা করি, এই যে স্ক্রিনিং প্রোগ্রামটা যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা অনেক কিডনি রোগীকে তাদের চূড়ান্ত পরিণতি থেকে আমরা রক্ষা করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে এই জায়গাটাতে স্যার আসছিলাম যে আমরা দেখা যাচ্ছে কি যাদের অ্যাসোসিয়েটেড সমস্যাগুলোর কথা যদি একটু বলি, যে অনেকের দেখা যাচ্ছে ডায়াবেটিস হয়েছে বা হাইপারটেনশন। আমরা ডায়াবেটিসের কথাটাতে আসি। এখন আমাদের দেশে সবচেয়ে মানে ভয়াবহ আকার যে ক্রনিক সমস্যাটাতে ধারণ করেছে সেটা হচ্ছে ডায়াবেটিস। এশিয়া অঞ্চলে অনেক বেশি। এই যে ডায়াবেটিস যারা ডায়াগনোসিস হয়েছেন, তাদের অনেকের প্রশ্ন, পরবর্তী তাদের ভয় থাকে যে তাদের কিডনি নষ্ট হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে। কিন্তু এই প্রসেসটাকে আসলে যদি আমরা বিলম্বিত করতে চাই, বা আমরা যদি চাই যে আমার ডায়াবেটিস আছে, আমি কন্ট্রোল করি, আমার কিডনিটাকে আমি ভালো রাখতে চাই, সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? দেখুন, ডায়াবেটিস জনিত কিডনি রোগ কিন্তু গ্লোবালি সারা বিশ্বে এখন কিডনি রোগ, ক্রনিক কিডনি ডিজিজের 1 নম্বর কারণ কিন্তু সারা বিশ্বে। 2 নম্বরে উচ্চ রক্তচাপ, 3 নম্বরে নেফ্রাইটিস জনিত কিডনি রোগ, এরপরে অন্যান্যগুলো। এখন ডায়াবেটিস যাদের আছে, সাধারণত দেখা যায় 7 থেকে 11, কেউ কোনো অথরিটি বলে যে 7 থেকে 15 বছর পর্যন্ত ডায়াবেটিসে ভুগলে ডায়াবেটিস জনিত কিডনি রোগ হয়। তো এটার প্রথম প্রকাশটা হয় মাইক্রোঅ্যালবুমিনুরিয়া বলে আমরা একটা বিশেষ অবস্থার কথা বলি। সেটা হচ্ছে প্রস্রাবের নর্মালি মাপলে পাওয়া যায় না, কিন্তু মাইক্রোঅ্যালবুমিন যদি আমরা ডিটেক্ট করার একটা পদ্ধতি আছে, সেটার মাধ্যমে যদি আমরা দেখি খুব অল্প পরিমাণে অ্যালবুমিন যাওয়া শুরু হয়েছে, সেই অবস্থায় যদি আমরা ধরতে পারি, কিছু ওষুধ আছে সেগুলো দিলে সেই প্রোটিন যাওয়াটাকে আমরা বাধাগ্রস্ত করতে পারি, সেটাকে নর্মালি নিয়ে আসতে পারি। এটা করা যায়। এবং এদেরকে যদি আমরা খুব আর্লি স্টেজে ডায়াগনোস করতে পারি, তার ডায়াবেটিসটা যদি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি, রক্তচাপ কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু এটা অনেকখানি প্রতিরোধযোগ্য। কাজে ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তাদেরকে কিডনির বিষয়ে নজরদারি করতে হবে। এবং যদি স্যার নর্মাল কারোর কথা বলি, যে একজন সুস্থ ব্যক্তির, তার আসলে মানে কখন থেকে আসলে কিডনির পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত? আমি একটু আগেই বলেছি যে যদি সে উচ্চ ঝুঁকিতে থাকে, তার কিডনির চেক আপ করা দরকার, অর্থাৎ তার বংশে কিডনি রোগ আছে বা তার কখনো পাথর হয়েছিল ইত্যাদি। আর এসব কিছু না থাকলে শুধু নর্মাল একজন মানুষ 40 বছরের পর থেকে সাধারণত দেখা যায় কিডনির জিএফআর বলে একটা জিনিস বলে আমরা, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা দিয়ে আমরা কিডনির পার্সেন্ট ফাংশন আমরা নির্ণয় করি। রোগীর বয়স, রোগী পুরুষ না মহিলা, তার রক্তের ক্রিয়েটিনিন, এইটুকু জানলে একটা ফর্মুলার মাধ্যমে আমরা এটি নির্ণয় করতে পারি। তো এটা হচ্ছে খুব সেন্সিটিভ মার্কার। এটা দিয়ে খুব আর্লি স্টেজে জিএফআর দিয়ে কিডনির ফাংশন কমে যাচ্ছে কিনা বোঝা যায়। 40 ঊর্ধ্ব ব্যক্তিরা যদি নিয়মিত কিডনি চেক আপ করে, ধরুন তার অন্য কোনো রোগ নাই, সে পরিপূর্ণ সুস্থ, তার অন্য রিস্ক ফ্যাক্টরও নাই, সে যদি নিয়মিত কিডনি চেক আপ অ্যাটলিস্ট বছরে একবার সে তার জিএফআরটা দেখুক, বা কিডনিতে প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে কিনা এটা দেখুক, এই জিনিসগুলো যদি দেখে, তাহলে সে কিডনির ব্যাপারে অনেকখানি সে ভালো থাকতে পারবে। এখানে একটা কথা স্যার থাকে কি, যে হঠাৎ করে দেখা যায় যে প্রস্রাব বন্ধ হয়ে গেছে বা ইউরিন বন্ধ হয়ে গেছে, তো এই সিচুয়েশনটা আসলে
কেন হয়, কি কি কারণে হয়, এবং যদি হয় তাহলে আমরা কি করতাম? আমরা ফার্স্টে কারণগুলো যদি একটু জানি, যে হঠাৎ করে দেখা যাচ্ছে তার প্রস্রাব হচ্ছে না, একটা সুস্থ মানুষ বা তার কোনো একটা কারণে, সেই কারণগুলো স্যার কি কি থাকতে পারে? প্রস্রাব হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ডেফিনেটলি এটা অত্যন্ত আতঙ্ক তৈরি করতে পারে এমন একটি বিষয়। সম্পূর্ণ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়াটা সাধারণত সার্জিক্যাল কারণে বেশি হয় মেডিকেল কারণের চাইতেও। তবে হ্যাঁ, মেডিকেল কারণেও এক ধরনের খারাপ ধরনের নেফ্রাইটিস আছে, সেটাতে হইতে পারে। তারপরে অ্যাকিউট কিডনি ইনজুরি বলে আমরা আগে অ্যাকিউট কিডনি ফেলিওর বলা হতো, সেটাতে হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। এরকম যেমন আগের দিনে কলেরা থেকে এটা হয়তো বেশি, কলেরার জন্য পানি শূন্যতা হয়ে ডিহাইড্রেশন হয়ে হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, অ্যাকিউট কিডনি ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে যাচ্ছে। তারপরে কেউ যদি ভূমিকম্প বা একটা ভবন ধসে পড়া বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এগুলোর শিকার হয়, অথবা মায়েদের যদি প্রলং লেবার, তারপরে পোস্টপার্টাম হেমোরেজ মানে অনেক ব্লিডিং হলো বাচ্চার জন্মের পরে, শরীরে রক্তশূন্যতা একই সাথে পানি শূন্যতা হয়ে গেল, সেটা তাৎক্ষণিক পূরণ করা সম্ভব হলো না, এইসব ক্ষেত্রে হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। এছাড়া পাথর যদি থাকে, পাথরজনিত কিডনি রোগ, যদি পাথর প্রস্রাবের রাস্তায় এসে আটকে যায়, তারও কিন্তু তার প্রস্রাব হয়তো তৈরি হচ্ছে, কিন্তু তার হঠাৎ করে দেখা গেল প্রস্রাব তৈরি হচ্ছে কিন্তু প্রস্রাবটা বের হচ্ছে না, এটাও এক ধরনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তো এসব ক্ষেত্রে আমরা সাধারণত তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটা আমরা অ্যাসেস করতে বলি, এবং তার পানি শূন্যতা বিশেষ করে কেমন, তার ডিহাইড্রেশন হয়ে আছে কিনা, যে ডিহাইড্রেশন হয়ে থাকলে সে পানি শূন্যতাটা পূরণ করতে হবে। পাথরজাতীয় কিডনি রোগে যেসব উপসর্গ থাকে সেগুলো আছে কিনা, যেমন একটা প্লেন এক্সরে করলে বা একটা আলট্রাসোনোগ্রাফি করলে এগুলো মোটামুটি শনাক্ত হয়ে যায়। এই জিনিসগুলো করে আমরা যদি, এবং রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা, প্রস্রাব তো হচ্ছে না, প্রস্রাব পরীক্ষার সুযোগ এই মুহূর্তে নাই, তো এগুলো করে আমরা বুঝতে পারি যে তার অ্যাকিউট কিডনি ফেলিউর হয়েছে নাকি কোনো কারণে প্রি রেনাল একটা কন্ডিশন বলি আমরা, যেমন অনেক ব্লিডিং হয়ে বা অনেক বমি হয়ে, অনেক পাতলা পায়খানা হয়ে, এগুলো থেকে পানি শূন্যতা, হাইপোভলিমিয়া হয়ে তার হয়তো প্রস্রাব হচ্ছে না, কিন্তু ভলিউম রিপ্লেসমেন্ট করলে, অর্থাৎ তাকে ফ্লুইড দিলে বা ব্লাডের শূন্যতা হলে ব্লাড দিলে সে আস্তে আস্তে আবার কিডনি কাজ করতে, কারেকশনগুলো যদি করা হয়, কারেকশনগুলো করা হয়। এই সিচুয়েশনটা যদি তৈরি হয় তখন স্যার আমরা আসলে কি করব? মানে তখন আসলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়া সবচেয়ে ভালো। হাসপাতাল যদি খুব দূরবর্তী হয়, নিকটস্থ যে কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করলে সে তার রক্তচাপ, তারপর অন্যান্য উপসর্গগুলো মূল্যায়ন করে তাকে প্রপারলি হয়তো গাইড করতে পারবে। তাৎক্ষণিকভাবে হয়তো অনেকের পক্ষে কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়া হয়তো সম্ভব নাও হতে পারে। অনেক ধন্যবাদ স্যার। আমরা ঠিক এই জায়গাটাতে আসতে চাচ্ছি যে মানে এই ধরনের সমস্যাগুলো ছাড়াও খুব কমনলি, বিশেষ করে মহিলাদের আসলে অনেক সময় দেখা যায়, এবং বয়স হলে আর একটু বেশি বাড়ে, সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা অনেক সময় বলি যে ইউরিন ইনফেকশন বলে অনেকে। তো এইটার কারণগুলো আসলে কি থাকে, এবং যদি হয় আমরা দেখা যাচ্ছে যে যত অনেকে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন, এটা কতটুকু আসলে সঠিক? মূত্রনালীর ইনফেকশন, যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা হচ্ছে আমার হিসেবে সবচেয়ে কমন কিডনি রোগদের একটি। এটা মহিলাদের বেশি হয়। মহিলাদের বেশি হওয়ার সঙ্গত কারণ আছে। মহিলাদের মূত্রনালীটা একটু সংক্ষিপ্ত, আর হচ্ছে মূত্রনালী, তারপরে আপনার মাসিকের রাস্তা, তারপরে মলদ্বার, এগুলো খুব কাছাকাছি জায়গায়, যে কারণে আপনার যে ইনফেকশন, আপনার বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। ইনফেকশন সহজেই মূত্রনালী দিয়ে আপনার অ্যাসেন্ডিং ইনফেকশন, সেটা মূত্রথলিতে আসে, কখনো কখনো কিডনি পর্যন্ত চলে যায়, সেটাকে পাইলোনেফ্রাইটিস আমরা বলি। এটা মহিলাদের বেশি হয়। 60 ঊর্ধ্ব পুরুষদেরও এটা হতে পারে, তাদের প্রোস্টেট গ্রন্থি যদি বড় হয় তাদের এটা হতে পারে। এছাড়া যারা একটু ইমিউনোকম্প্রোমাইজড, যেমন ধরেন যাদের ডায়াবেটিস আছে, যারা ক্যান্সারের চিকিৎসা নিয়েছে বা অন্য কোনো হাই পাওয়ার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নিয়েছে, তাদের এটার প্রবণতা বেশি। পাথরজনিত কিডনি রোগ যারা, তাদের প্রবণতা বেশি। আর কিছু কিছু মহিলা আছে, তাদের ডায়াবেটিসও নাই, পাথর নাই, কিচ্ছু নাই, কিন্তু তাদের মূত্রনালীর যে লাইনিং এপিথেলিয়াম, এদের একটা প্রবণতা ব্যাকটেরিয়াকে অ্যাট্রাক্ট করার, এই কারণে তাদের মূত্রনালী ইনফেকশন বেশি হয়।
বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়। এই জায়গা থেকে স্যার প্রশ্নটা থাকছে যে অনেক সময় দেখা যায় যে ফার্মেসি থেকে বা যে কোনো এক জায়গা থেকে তারা যত অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবং কমপ্লিট করছে না ডোজটা, এই সমস্যাটা কি আসলে আমরা কিভাবে কি এটা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশন বলে একটা কন্ডিশন এটা হয়ে যায়। ধরেন আপনি একটু প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, আপনি গিয়েই অ্যান্টিবায়োটিক ফার্মেসি থেকে নিলেন, এবং ফার্মেসি যারা, তারা তো বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিফাইড ফার্মাসিস্ট না। তারা করে কি, আপনাকে হয়তো 2 দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, বা 1 দিনের জন্য বললো যে এটা 2টা ট্যাবলেট খেয়ে নেন। অনেক সময় কিন্তু সিঙ্গেল ডোজে বা 2 দিনের চিকিৎসায় ইউরিনারি ইনফেকশন ভালো হয় না যে তা না, কিন্তু এভাবে দিতে থাকলে এটার একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, প্লাস মাল্টি ড্রাগ, মানে অনেকগুলো ড্রাগ পেতে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো এখন ইউরিনে ইনফেকশন আমরা কখন বলি? প্রস্রাব জ্বালাপোড়া হচ্ছে, প্রস্রাব বারবার হচ্ছে, কখনো কখনো প্রস্রাব একটু গাঢ় বর্ণের হচ্ছে, অনেক সময় সিস্টাইটিস বলে একটা কন্ডিশন আছে, যেটা অনেক সময় নববিবাহিতাদের এটা হানিমুন সিস্টাইটিস বলে এটা হয়। তো এখন এরকম হলে প্রস্রাবে জ্বালাপোড়া হলে যে সবসময় ইনফেকশন তা নয়, কিন্তু কোমরে ব্যথা হলে যে সবসময় ইনফেকশন তা না। কিন্তু জ্বালাপোড়া হলে প্রথমে তাকে যথেষ্ট ফ্লুইড ইনটেক করতে হবে, পানি পান করতে হবে পর্যাপ্ত। অনেক সময় শুধু ডিহাইড্রেশনের জন্য জ্বালাপোড়া হতে পারে। এতে যদি আপনার অবস্থার উন্নতি হয়ে যায়, আপনি এর মধ্যে আপনি প্রস্রাবের একটা রুটিন পরীক্ষা অ্যাটলিস্ট করতে পারেন। রুটিন পরীক্ষায় যদি প্রস্রাবের মধ্যে আমরা কেউ বলে পাসসেল, কেউ বলে শ্বেতকণিকা, WBC এগুলো যদি পাওয়া যায়, তাহলে ইনফেকশনের কথা আমরা চিন্তা করতে পারি, এবং একটা ইউরিন কালচারে পাঠিয়ে দিয়ে যে ডাক্তার সাহেবের আপনি শরণাপন্ন হচ্ছেন, তার অভিজ্ঞতা অনুযায়ী একটা অ্যান্টিবায়োটিক তিনি হয়তো শুরু করতে পারেন। পরে সেই কালচারের রিপোর্ট দেখে এই অ্যান্টিবায়োটিকটা চলবে না অন্য কোনো দিবে, সেটা ব্যবস্থা করা যায়। এছাড়া নেফ্রাইটিস বলে একটা কিডনি রোগ আছে, যেটা কিডনির যে ছাঁকনিতে প্রদাহ হয়, সেখানেও কিন্তু প্রস্রাবের সাথে রক্তকণা যায়, শ্বেতকণিকা যায়, কিছু প্রোটিনও যায়। এটা দেখে, ওই শ্বেতকণিকা দেখে অনেকে এটাকে ইনফেকশন মনে করে অ্যান্টিবায়োটিক দেয়, এবং এই অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো কিডনির, আবার ভালো কিডনিকে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলে একটা রোগ তৈরি করে দেয়। কাজেই অত্যন্ত সাবধানতার সাথে এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আমাদের করা উচিত, এবং রোগীরা নিজে থেকে উদ্যোগী হয়ে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াটা আমি উচিত মনে করি না। অনেক ধন্যবাদ স্যার। এই অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রসঙ্গ থেকে আসছি, যে দেখা যাচ্ছে যে যখনই কোনো ড্রাগ ওভারডোজ হয় বা অতিরিক্ত মাত্রা ওষুধ খাই বা অ্যান্টিবায়োটিক যত খাই, আমাদের নিজেদেরও কিন্তু এই মোটামুটি সচেতনতা এসছে, যারা ডক্টর না, যারা নর্মাল জনসাধারণ আছেন, যে কিডনির উপর হয়তো বা একটা ইম্প্যাক্ট পড়তে পারে, বা কিডনি হয়তো বা বিকল হতে পারে, বা এই ধরনের এরকম কি আমাদের দেশে কি আমরা পাই কি না, বা এটার মেইন কারণ কি স্যার এই অ্যান্টিবায়োটিক বা ওভারডোজ অফ ড্রাগ, বা দেখা যাচ্ছে ব্যথানাশক ওষুধ এগুলো থাকছে? তো এইখানে স্যার আমরা তখন কিভাবে আসে রোগীরা, বা কি নিয়ে আসে আমাদের কাছে তখন? ব্যথার ওষুধের ব্যাপারে ব্যথার ওষুধ থেকে 2 ধরনের কিডনি রোগ হয়। একটা অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বলি, লং টার্ম ব্যথার ওষুধ, আর একটা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলি আমরা। প্রস্রাবে একটু কিছুটা গাঢ়বর্ণ হয়, প্রস্রাবের সাথে রক্তকণা, হালকা রকম প্রোটিন এগুলো যায়। তো এই ব্যথানাশক ওষুধ অনেক সময় এমনও আছে যে একটা ট্যাবলেট আমরা ডাইক্লোরোফেনাক সোডিয়াম বলেন, আইবুপ্রোফেন বলেন, একটা ব্যথার ওষুধ থেকেও অনেক সময় অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস অ্যাকিউট কিডনি ফেলিয়ার হতে পারে। আবার অনেক দিন ধরে 2-3 বছর ধরে ব্যথার ওষুধ খাওয়ার ফলে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বলে একটা কন্ডিশন এটা হতে পারে। আর অ্যান্টিবায়োটিকের ব্যাপারে কিছু অ্যান্টিবায়োটিক আছে, তারা আমাদের জানা যে তারা কিডনির ক্ষতি করতে পারে। অ্যামাইনোগ্লাইকোসাইড বলে একটা গ্রুপ অ্যান্টিবায়োটিক আছে, তারা কিডনির ক্ষতি করতে পারে, কানের, তার নেফ্রোটক্সিসিটি, অটোটক্সিক, এরকম কানেও কিছু টক্সিসিটি করতে পারে। তো এই ধরনের ওষুধগুলো যখনই কাউকে দেওয়া হয়, অ্যাটলিস্ট তার কিডনি ফাংশনটা চেক করে দিতে পারলে ভালো, অথবা দেওয়ার পরে পিরিয়ডিক্যালি মাঝে মধ্যে তার কিডনি চলাকালীন সময় কিডনির ফাংশনটা দেখতে পারলে ভালো হয়। তাহলে সেক্ষেত্রে যদি কোনো টক্সিসিটি ডেভেলপ করে সেটা ধরা পড়ে যায়। এছাড়া অ্যান্টিবায়োটিক তো আসলে আমাদের দেশে, অন্যান্য দেশে তো ওভার দ্য কাউন্টার কেনা যায় না, গেলেই অ্যান্টিবায়োটিক কেনা যায় না। আমাদের দেশে এই ব্যাপারটা প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারছে না। আমাদের দেশে যারা রেগুলেটর, তারা এই জিনিসটা দেখা দরকার, এবং প্রতিটা ফার্মেসিতে কোয়ালিফাইড ফার্মাসিস্ট যাতে থাকে সেটা এনশিওর করতে পারলে আমার মনে হয় ওষুধজনিত এই যে ওষুধের ব্যবহারের ফলে যে কিডনি রোগগুলো, যেমন আইসিইউতে, আমি প্রসঙ্গক্রমে আসলে যখন আমি বলি, আইসিইউতে একটা প্রবণতা থাকে আপনার
মাল্টিপল অ্যান্টিবায়োটিক ইউজ করার, কারণ আইসিইউ রোগীগুলো ডেসপারেটলি ইল থাকে এবং ডাক্তারদের একটা ইন্টেনশন থাকে তাকে যেভাবে হোক সুস্থ করে তোলা। এটা করতে গিয়েও কিন্তু অনেক সময় আমরা যেটা নসোকোমিয়াল ইনফেকশন বলি, হসপিটাল এগুলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট থাকে, তারা অনেকগুলো অ্যান্টিবায়োটিক দেয়, যার ফলে অ্যান্টিবায়োটিকের টক্সিসিটির জন্য অনেক সময় অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, আইসিইউতে, এইচডিইউতে, বিভিন্ন জায়গায় এটা হতে পারে। এখানে আমরা স্যার একটু যদি বলি যে দেখা যাচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে এবং দেখা যাচ্ছে কিডনির কোনো একটা সমস্যা এসেছে, তখন আমরা আসলে রোগীগুলোকে কি মানে ট্রিটমেন্ট দিতে পারি কিনা? কারণ যেহেতু এই সমস্যাটা অনেক সিভিয়ার এবং খুব বেশি মাত্রায় অনেকেই নানা ধরনের ওষুধ খেয়ে কিডনির সমস্যাগুলো নিয়ে আসে, তখন তাদেরকে আমরা আসলে কিভাবে চিকিৎসা দিয়ে থাকি? মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশন যেগুলো হয় সেগুলো রিয়েলি ডিফিকাল্ট। তাদের জন্য খুঁজতে হয় যে নতুন কোনো অ্যান্টিবায়োটিক আছে কিনা যেটাতে সেন্সিটিভ, বা রিপিট ইউরিন কালচার বা ব্লাড কালচার করতে হয়, করে তাদেরকে ওষুধ দেওয়ার আমরা চেষ্টা করি। তারপরে তাদেরকে আমরা কাউন্সেলিং করি যে যখন তখন মানে নিজের ইচ্ছায় যাতে অ্যান্টিবায়োটিক তারা ব্যবহার না করে। অনেক সময় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট এই ইনফেকশনটা নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক সময় রোগীর অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায়। কাজে এইসব ব্যাপারে আমাদের অত্যন্ত সচেতন থাকা উচিত। অনেক ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম যে ডায়াবেটিস মেলিটাসের যদি থাকে বা ডায়াবেটিস যদি থাকে তাহলে কিডনি সমস্যাগুলো কী কী হতে পারে। অনেক সময় দেখা যায় যে ব্লাড প্রেশার, অনেক বেশি ব্লাড প্রেশার, এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে তাকে প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে হয়, বা হাইপারটেনশন থাকে, এই ধরনের রোগীদেরও কি কিডনির সমস্যা হয় কিনা? হাইপারটেনশন আমি বলেছি যে দ্বিতীয় প্রধান কারণ ক্রনিক কিডনি ডিজিজের। হাইপারটেনশন যদি আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, বিভিন্ন টার্গেট অর্গান যেমন হার্ট, তারপরে চোখ, তারপরে কিডনি, এসব অর্গানগুলো, ব্রেন, যেটা স্ট্রোক হিসেবে অনেক সময় এগুলো দেখা দেয়। তো হাইপারটেনশনে সাধারণত বেনাইন এসেনশিয়াল হাইপারটেনশন যেটা বলি সেটা 10-12 বছর 20 বছর ভোগার পরে হয়। আরেকটা হাইপারটেনশন আছে মেলিগন্যান্ট হাইপারটেনশন বলি, খুব মারাত্মক রকমের ব্লাড প্রেশার, যেটাতে চোখ ইনভলভ হয়ে যায়, কিডনি ইনভলভ হয়ে যায়, কিডনি দিয়ে রক্তকণা, প্রোটিন এগুলো যায় এবং অনেক সময় খুব র্যাপিডলি কিডনি ফেলিয়ার হয়। আর বেনাইন এসেনশিয়াল হাইপারটেনশনে সাধারণত প্রোটিনিউরিয়া, প্রস্রাব দিয়ে প্রোটিন গিয়ে এটা শুরু হয় এবং সেটাতে একটু সময় নেয়, কিডনি ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যায় এবং হয়ে গেলে এটা অনেক সময় খুব প্রগ্রেসিভ হয়। এটাকে অনেক সময় রিভার্স করা খুব কঠিন হয়ে যায়। এমনকি হয়ে যাওয়ার পরে যদি আমরা প্রোটিন কমানোর ওষুধগুলো দেই, হাইপারটেনশন যত কন্ট্রোল করি, তারপরেও অনেক সময় এগুলো প্রগ্রেস করে এবং এন্ড স্টেজ কিডনি ফেলিওর পর্যন্ত চলে যায়। এখানে স্যার যদি আমরা যাদের ব্লাড প্রেশার আছে এবং এই প্রবলেমগুলো আছে তারা যদি আগে থেকে সচেতন হতে চায়, যে সেক্ষেত্রে কি কোনো ধরনের মেডিকেশন কি নিতে হবে কিনা, বা কোনো ধরনের কি ধরনের লাইফস্টাইল মডিফিকেশন আসলে করা উচিত এই জায়গায়? লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট হাইপারটেনশন, ডায়াবেটিস এইসব রোগীদের জন্য। তাদেরকে হেলদি স্মার্ট ফুড যেটা বলে হেলদি ডায়েট বলতে আমরা বুঝি যেসব খাবারের মধ্যে শাকসবজি, ফলমূল এগুলোর প্রাধান্য আছে এবং যেসব খাবারে পরিমিত পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন আছে, এগুলো হচ্ছে হেলদি ফুড। আমরা আজকাল জাঙ্ক ফুডের একটা যুগ আমাদের চলছে এবং ওভারওয়েট আমাদের আগের দিনে এটা কম ছিল, যেটা বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা মাঠ পায় না, খেলাধুলা করতে পারে না, কম্পিউটারে বসে থাকে, গেমস খেলে, তারপরে এইসব জাঙ্ক ফুডগুলো তারা ওভারওয়েট হয়ে যায়। ওভারওয়েটে বিভিন্নভাবে কিডনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা যাদের কম থাকে। স্যার আমাদের একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে এসে আলোচনা আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি কুমিল্লা থেকে বলছিলাম ম্যাডাম। জি আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার আপনার প্রশ্নটি করুন। আমার বাবার ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আমার বাবার 87। জি আমি আমার বাবার ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আমার বাবার বয়স 67 30 ইয়ার্স রানিং ডায়াবেটিক পেশেন্ট। এমনিতে পিএলআইডি সমস্যাও আছে, তো ব্যথানাশক ওষুধ ওনার কন্টিনিউ করতে হয়, তো সেটা তো সেক্ষেত্রে আপনার উনি রোকার আচ্ছা আমরা ওনার যে সমস্যাটা মনে হয় একটু বুঝতে পারছিলাম যে তার বাবার পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা হচ্ছে ডিস্ক প্রোলাপস হলে যেটা হয়, সেটার জন্য অনেকেই আর্থারাইটিস বা এই ধরনের প্রবলেমগুলোর জন্য ব্যথানাশক ওষুধ খায় অনেক বেশি মাত্রায়, এবং
লম্বা সময় ধরে খেতে হয়, সেই জায়গাতে কি কোনো মেজারমেন্ট আছে কি না, যারা স্যার আপনারা কিডনি নিয়ে কাজ করছেন, যে নির্দিষ্ট সময় পর বন্ধ রাখা যাবে অথবা কিছুদিন পর পর কিডনি পরীক্ষা করতে হবে, এই ব্যাপারে স্যার যদি একটু মতামত। ব্যথানাশক ওষুধের মধ্যে আপনার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলো আমরা বলি, এনএসআইডি যেগুলো, সেগুলো বেশিরভাগই কিডনির জন্য ক্ষতি করে। আর কিছু ওষুধ আছে ব্যথানাশক, ট্রামাডল, প্যারাসিটামল, এটা অনেক ডোজে অনেক পরিমাণে না সেবন করলে অতটা কিডনির ক্ষতি করে না, সেই জাতীয় ওষুধগুলো তিনি নিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে তারা ফিজিক্যাল থেরাপি, যেগুলো ব্যায়াম, তারপরে আমরা যে সেঁক দেওয়া বলি, হ্যাঁ, আর যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি আছে, তার শর্ট ওয়েভ আছে, এরকম বিভিন্ন থেরাপির মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। কখনো কখনো এটা অর্থোপেডিক বা স্পাইনাল সার্জন যারা, তারা সিদ্ধান্ত নিতে পারবেন, অপারেশন সার্জারিও লাগে। তো এইভাবে আমার মনে হয় চেষ্টা করলে আশা করা যায় উনি ভালো থাকবেন। কিন্তু উনি যদি উপর্যুপরি এই যে ব্যথার ওষুধগুলো বললাম কিডনির জন্য ক্ষতিকর, সেগুলো খেতে থাকেন, তাহলে কিন্তু উনি কিডনি রোগের ব্যাপারে উচ্চ ঝুঁকিতে থেকে যাবেন। অনেক ধন্যবাদ স্যার। এই জায়গাটাতে স্যার কথা বলছিলাম যে আপনি কিডনির মানে নিউট্রিশন নিয়ে কথা বলছিলেন, এই কিডনি নিউট্রিশনটাতে স্যার আসলে আমরা কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি না, এটা একটু স্যার জানবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজ অমর 21শে ফেব্রুয়ারি এবং মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের আয়োজন আমরা করেছি, এবং আজকে আমরা কথা বলছিলাম কিডনি রোগ নিয়ে। যাওয়ার আগে স্যার কথা বলছিলাম যে ডায়াবেটিস মেলিটাস বা হাইপারটেনশন যাদেরই থাকবে, তাদের অন্যান্য স্বাভাবিক জীবনযাপন যারা করছেন তাদের চেয়ে অনেক আগেই কিডনির পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত, ইজিএফআর দেখা উচিত, এবং সেই সাথে ক্রিয়েটিনিনটা দেখে তার কিডনি স্বাস্থ্য কতটুকু ভালো আছে সেটা দেখা উচিত। এবং যদি সেখানে কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে দ্রুততার সাথে আসলে কিডনি বিশেষজ্ঞের কাছে যেয়ে তার এই মেজারমেন্টগুলো নেওয়া উচিত। এবং আমরা আরেকটা কথা বলছিলাম যে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ বা ইরিলিভেন্ট অ্যান্টিবায়োটিক, যে ইরেশনাল যেগুলো আমরা ফার্মেসি থেকে খাচ্ছি, সেটাও কিন্তু কিডনি রোগের জন্য অনেকাংশে আমাদের দেশে দায়ী, কারণ আমরা প্রেসক্রিপশন ছাড়া কিন্তু অ্যান্টিবায়োটিক নিচ্ছি। কিডনি নিউট্রিশনটা খুবই গুরুত্বপূর্ণ, এখন কিন্তু খুবই ওয়ার্ল্ড ওয়াইড এবং বিশ্বব্যাপী, এবং আমাদের দেশেও কিন্তু নিউট্রিশনটার উপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে কিডনি নিউট্রিশনটা। আগে আমরা যখন কিডনি নিউট্রিশন নিয়ে কথা বলতাম, দেখা যাচ্ছে একজন কিডনি বিশেষজ্ঞই কিন্তু সাজেশন দিচ্ছেন, কিন্তু নিউট্রিশনটা এখন এমন একটা টপিকে পৌঁছে গেছে যে আমরা আলাদাভাবে একজন নিউট্রিশনিস্টের কাছে তাকে পাঠাচ্ছি। এবং অনেক সময় দেখা যায় কিডনি রোগীরা একেবারে মাছ খাবে না, একেবারে মাংস খাবে না, বা ডাল জাতীয় কোনো জিনিসই তারা খাবে না। এটা আসলে কতটুকু সঠিক স্যার? দেখো, ক্রনিক কিডনি ডিজিজে কতগুলো জিনিস হয়, যেমন রক্তের মধ্যে পটাশিয়াম বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বাড়ে, ফসফেট বাড়ে, ক্যালসিয়ামের কম বেশি হয়, এরকম কিছু জিনিস, ইলেকট্রোলাইট মিনারেলসের ইমব্যালেন্স হয়। সেটা তার সাথে সাথে ওই হাই প্রোটিন ডায়েটের যে একটা নেগেটিভ এফেক্ট আছে কিডনির ফাংশনের উপরে, সেটার একটা ব্যাপার আছে। সেই জন্য ক্রনিক কিডনি ডিজিজের রোগীদেরকে আমরা স্টেজ ভেদে 0.5 গ্রাম পার কেজি থেকে শুরু করে 0.8 বা 1 গ্রাম পার কেজি এভাবে প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিনগুলো নিয়ন্ত্রণ করি। তো এখানে আমাদের দেখতে হবে কেজ ওয়াইজ আমরা চিন্তা করতে হবে। গড়পড়তা কোনো অ্যাডভাইস দিলে, যেমন আপনি দেখেন যে আমাদের দেশে আমরা যখন ছোটোকালে আমরা পড়ালেখা করেছি, আমরা শুনতাম, আমরা পড়তাম যে ডাল একটা পুষ্টিকর খাবার। তো কেউ কেউ তখন বলতো যে ডাল হচ্ছে প্রোটিন, যেটা জি, ডালকে কেউ কেউ গরিবের খাসির মাংস বলে উল্লেখ করতো, এরকম গুরুত্বপূর্ণ একটা গুরুত্ব ছিল। তো আমরা কিডনির ডাক্তাররাও মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করি, আমাদের রোগীরাও মাঝে মাঝে অতি উৎসাহী হয়ে যায় যে ডাল নিয়ে। ডাল তো একেবারে নিষেধ করার কোনো কারণ দেখি না। যাদের ইউরিক অ্যাসিড বেশি, ফসফেট বেশি, তারা ডালটা একটু নিয়ন্ত্রণ করবে। তবে কোনো কোনো পুষ্টিবিদ মনে করেন যে মুগ ডাল যেটা, সেটা কিডনির জন্য মোর ফ্রেন্ডলি দেন অন্য ডালের তুলনায়। আর যেগুলো দানাদার খাবারগুলো, যেমন শিমের বিচি বলেন, মটর বলেন, অরহর বলেন, এই জাতীয় খাবারগুলো যাদের ইউরিক অ্যাসিড বেশি, ফসফেট বেশি, তাদের জন্য একটু নিয়ন্ত্রিত হওয়া উচিত। ফার্স্ট ক্লাস প্রোটিনের কথা তো বললাম। যেমন ক্রনিক কিডনি ডিজিজের রোগীদেরকে আমরা সাধারণভাবে বলি যে একটা ডিম, সাদা অংশ বিশেষ করে, কোনো দিন কুসুম সহ খাওয়া যেতে পারে, যে তাদের কোলেস্টেরল এবং অন্যান্য বিষয়গুলো খেয়াল রেখে। তারপরে 1 টুকরা মুরগির মাংস,
এক টুকরা মাছ, ফ্যামিলি সাইজ যেটা বলে সেরকম আমরা সে খেতে পারবে। খেতে পারবে। স্যার এই জায়গাটাতে আমরা আরেকটু আসছি, আমাদের সাথে একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়েছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল ওয়াহিদ বলছি চাপাই থেকে। জি আমার বয়স 53। আমার বাম সাইডের এনে মানে কিডনিটা একটু চিনচিন করে। এর আগে একবার মানে ফুলে গেছিল, পরে ওটা শ্যামলী থেকে রিপোর্ট করাইছিলাম, তো বললি যে আপনার ওটা ফুলে গেছে, তো সেটা এখন কিভাবে কি করা যাবে। পরে তখন ডাক্তার ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে কিন্তু এতদিন ভালোই ছিলাম, আজকে প্রায় 8-9 বছর। তো এখন ইদানিং দেখি আবারও একটু চিনচিন করে উঠতেছে বাম সাইডে কোমরের নিচে। স্যারের কোনো প্রশ্ন আছে কিনা? কোমরের উপরে উপরে। তো আপনার এই কোমরের নিচে যে ব্যথাটা, দর্শক আপনার ওই ব্যথাটা কি ওখানেই সীমাবদ্ধ থাকে নাকি ওখান থেকে আপনার শির দ্বারা বা আপনার পিছন দিক দিয়ে নিচে একটা জায়গাতে মানে চিনচিন করে। এর আগেও যখন মানে প্রথম যখন ফুলে গেছিল তখন কিন্তু আমার ঘাড়ের লতা টতা সম্পূর্ণ টানে ধরছিল, আমি মানে বাঁকা হয়ে গেছিলাম। তো পরে করলো, রিপোর্ট করলাম, রিপোর্ট করার পরে ওরা বললো কি যে স্যার আপনি আপনার উত্তরটা যদি ওনার সাথে শেয়ার করেন। আমরা ধন্যবাদ দর্শক, আমরা আশা করি সঠিক উত্তর নিতে পারবো। জি ধন্যবাদ। তো আমাদের মনে হচ্ছে যে ফুলে যাওয়া বলতে আমরা যেটা বলি সাধারণত আপনার কিডনিতে পাথর বা কোনো কিছু যদি হয়, সেটা যদি কোনো একটা জায়গায় আটকে যায়, সে তার উপরিভাগটা ফুলে যায় সাধারণত, এবং ওর সাথে একটু ব্যথা হয়। এছাড়া এমনিতেও কারো কারো কিডনির যে আমরা পেলভিস বলি, অর্থাৎ কিডনি থেকে ফানেলের মতো একটা জায়গা, প্রস্রাবগুলো সংগৃহীত হয়ে নিচের দিকে নেমে আসে, ইউরেটার বলি, মূত্রনল, তারপরে মূত্রনালী দিয়ে সেটা বাইরে আসে। এর মধ্যে কোথাও কোথাও কারো কারো জন্মগতভাবেও একটা জায়গা ফুলে থাকতে পারে। এখন ব্যাক পেইনের বেশিরভাগ ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হচ্ছে মেরুদণ্ডের কারণে, মেরুদণ্ডের ব্যথা থেকে বেশিরভাগ ব্যাক পেইন হয়। কিডনির পাথর বা কিডনির ইনফেকশনের জন্য তো ব্যাক পেইন হয় না বলবো না, কিন্তু কম। এবং আমাদের যে দর্শক আপনি যেটা বলছেন যে ফুলে গেছে, সেটা আলট্রাসোনোগ্রাফিতে অনেক সময় পাথর বুঝতে পারে না, অনেক সময় এক্সরেতেও কিছু কিছু পাথর ধরা পড়ে না। যদি জেনুইনলি ওরকম সমস্যা হয় যে প্রস্রাব পরীক্ষা করলে প্রস্রাবের রক্তকণা বা শ্বেতকণা, কণিকা এগুলো থাকে, যে আমরা সন্দেহ করতে পারি যে কোনো পাথর আছে, যেটা অনেক সময় রেডিলুসেন্ট স্টোন বলি আমরা, যে এক্সরেতে ধরা পড়ে না। আলট্রাসোনোগ্রাফিতে অনেক স্টোন আছে ধরা পড়ে, অনেকগুলো ধরা পড়ে না। সেসব ক্ষেত্রে অনেক সময় আমরা সিটি স্ক্যান করতে বলি, সিটি স্ক্যানে সাধারণত এগুলো ধরা পড়ে যায়। আর এগুলোতে কিছুই পাওয়া না গেলে তাহলে আপনার মেরুদণ্ডের যে হাড়গুলো সেগুলোর সামঞ্জস্যপূর্ণ অবস্থানে আছে কিনা, সেখানে আমরা পিএলআইডি বলি, ডিসপ্রোলাপস আছে কিনা, অন্য কিছু আছে কিনা, সেগুলো দেখা দরকার। অনেকগুলো কিডনির যে ফুলা বলছেন, অনেকগুলো ফুলা কিন্তু নির্দোষ ধরনের ফুলা, যে অনেক সময় জন্মগতভাবে ফুলা, অনেক সময় আগে একবার ইনফেকশন হওয়ার কারণে যে ফুলেছিল বা একটা স্টোন হওয়ার কারণে যে ফুলেছিল, সেই ফুলাটা রয়ে যায়। এটা সেক্ষেত্রে স্যার আমাদের মনে হবে যে একজন মানে কিডনি বিশেষজ্ঞকে আপনি পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করে সেটা আরো কনফার্ম করতে পারবেন। স্যার আমরা নিউট্রিশনের যে বিষয়টিতে আপনি বলছিলেন যে এক টুকরো মাংস মুরগি গরুর তারা কিন্তু খেতে পারেন। আমরা গরুর মাংসটা এবং খাসির মাংসটা একটু ডিসকারেজ করি। রেড মিটে আপনি জানেন যে উচ্চ পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। ইউরিক অ্যাসিড চিকিৎসা করাও সমস্যা, ইউরিক অ্যাসিডের যে ওষুধগুলো সেগুলোও কিডনির উপরে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আবার ইউরিক অ্যাসিড নিজেও কিডনির ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথি বলে এক ধরনের কন্ডিশন। তার মানে স্যার পুরোপুরি ভাবে প্রোটিনটাকে আমরা বন্ধ না করে কিন্তু একটু প্রোটিন খেতে পারি, যেটা আমরা নরমাল খাই তার চেয়ে হয়তো বা কম, কিন্তু বন্ধ আসলে আমরা বন্ধ না, আমরা যেটা হারাম বলি, হারাম না, কিন্তু আমরা নিয়ন্ত্রিত, পরিমিত। স্যার আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি, বাট ছোট করে তার আগে একটু ডায়ালিসিস নিয়ে শুনবো। যে অনেক সময় দেখা যায় যে ডায়ালিসিসের অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে, তারপর রোগী করতে চাচ্ছে না, সেই জায়গাতে জটিলতাগুলো কি কি হতে পারে? ডায়ালাইসিসের ব্যাপারে আমি জানি না কতটুকু সময় আছে। ডায়ালাইসিসের ব্যাপারে যিনি রোগীকে দেখছিলেন শুরু থেকে, তার কিন্তু এক একটা পর্যায়ে তাকে কাউন্সেলিং করা দরকার। কাউন্সেলিং করলে কিন্তু রোগী মেনে নেয়। কিছু কিছু রোগী আছে মানে না, যে তার জন্য খুব শকিং, আমি ডায়ালাইসিস করব, আমি তো বাঁচবো না, তাইলে এরকম। তো ডায়ালাইসিসের ইন্ডিকেশনে ক্লিনিক্যাল ইন্ডিকেশন আছে, বায়োকেমিক্যাল ইন্ডিকেশন আছে। ক্লিনিক্যাল ইন্ডিকেশনের মধ্যে যদি কারো ইউরিমিয়া অর্থাৎ রক্তের ইউরিক অ্যাসিড, ইউরিয়া এবং ক্রিয়েটিন এত মাত্রায় বেড়ে যায়, তার যে ব্রেন আক্রান্ত হয়েছে, তার হার্ট আক্রান্ত হয়েছে, পেরিকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি বা হার্টের উপরে খুব চাপ পড়ে গেছে,
তারপরে তার ইউরেমিক এন্টারোপ্যাথি বলে আমরা, প্রচুর পেটের পীড়া হচ্ছে, প্রচণ্ড রকম চুলকানি হচ্ছে, হ্যাঁ, এইরকম যদি কিছু ক্লিনিক্যাল কন্ডিশন ডেভেলপ করে, সাথে সাথে তার ইউরিয়া এবং ক্রিয়েটিনিন খুব হাই থাকে, তাহলে আমরা এটা ইউরেমিয়ার জন্য অর্থাৎ কিডনির ফেলিয়ারের জন্য ধরে নিই। এবং সেই সব ক্ষেত্রে ডায়ালাইসিস করাটা খুব জরুরি, খুবই জরুরি। না হলে রোগীর খিঁচুনি হতে পারে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগী মারাও যেতে পারে। আর কিছু বায়োকেমিক্যাল ইন্ডিকেশন, যেমন পটাশিয়াম আপনার 6.5 নিচে নামানোই যাচ্ছে না, 5.5 হলো আপার লিমিট, ওষুধ দিয়ে নামানো যাচ্ছে না। তারপরে হলো অ্যাসিড জমে গেছে রক্তে, এত পরিমাণে অ্যাসিড জমে গেছে যে ইঞ্জেকশন, সোডিয়াম বাইকার্বনেট ইঞ্জেকশন দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না। তারপরে আপনার ইউরিয়া অনেক বেশি, 200-র বেশি, ক্রিয়েটিনিন 10-এর উপরে উঠে গেছে, 8-এর উপরে উঠে গেছে, পটাশিয়াম তো বললামই। এইরকম কিছু বায়োকেমিক্যাল ইন্ডিকেশন আছে যেগুলোতে ডায়ালাইসিস করা আসলে করতে হয়। স্যার, যেহেতু আমরা আজকে একদম শেষ পর্যায়ে আছি, তো কিডনির সুরক্ষার জন্য যদি সার্বিক কোনো পরামর্শ স্যার দর্শকদের উদ্দেশ্যে থাকে? কিডনির সুস্থতা এবং কিডনির স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রথম কথা হচ্ছে সচেতন হন। যারা রিস্ক গ্রুপে আছেন, যেটা আমরা একটু আগে বলেছি, তারা আরও বেশি সতর্ক থাকতে হবে। কিডনি ফ্রেন্ডলি খাবার অর্থাৎ স্মার্ট ফুড গ্রহণ করুন, যেখানে যাদের কিডনি ভালো আছে, আর যাদের কিডনি অলরেডি ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে তারা ডাক্তারের পরামর্শ মতো খাবার নেবেন। আর যারা কিডনি এখনও সুস্থ আছে, ভবিষ্যতে সুস্থ রাখার জন্য ফলমূল এবং শাকসবজির আধিক্য রাখতে হবে খাবারে, পর্যাপ্ত পানি পান করতে হবে। পর্যাপ্ত পানি পান বলতে সেই পরিমাণটা 2.5 থেকে 3 লিটার হওয়া বাঞ্ছনীয়। এর কম হলে অনেক সময় একটু সমস্যা হয়। অতিরিক্ত পানি পানও আমরা কামনা করি না। তারপরে আলগা লবণ না খাওয়া, ওজন নিয়ন্ত্রণ করা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা, ধূমপান পরিত্যাগ করা ইত্যাদি, এবং হালকা ব্যায়াম রেগুলার, অ্যাটলিস্ট না হাঁটা বা সাঁতার কাটা, এই ধরনের ব্যায়ামগুলো করা। এভাবে আমরা আমাদের কিডনি ভালো রাখতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে এসে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, মির্নাবা ভালো থাকা অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম কিডনির নানা ধরনের সমস্যা নিয়ে এবং সেই সাথে কীভাবে প্রতিরোধ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে। আশা করি দর্শক আপনারা যারা ছিলেন আমাদের সাথে অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।